আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। কি অবস্থা সবার, কেমন আছো? কালকে জিজ্ঞাসা ক্লাস শেষ করে আজকে চলে আসলাম তোমাদের ইংরেজির তোমাদের মেমোরাইজিং পার্টের ইডিয়মস এন্ড ফ্রেজেস। ঠিক আছে, ইডিয়মস আর ফ্রেজেস আজকে তোমাদেরকে পড়াবো যে কোন কোন টপিকগুলো থেকে, মেমোরাইজিং পার্টের কোন কোন টপিকগুলো থেকে তোমার প্রশ্নগুলো আসে। ঠিক আছে, আর তারপর সবচেয়ে বড় বিষয় কোন কোন বিশ্ববিদ্যালয়ে তোমাদের জন্য এই ইডিয়মস আর ফ্রেজেস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলোর জন্য ভালো করে পড়বে, আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে খুব কম আসে। আর সি ইউনিটের জন্য যারা সি ইউনিটে পরীক্ষা দিবে, সি ইউনিটে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, তারপর ভোকাবুলারি থেকে, এগুলো থেকে। আচ্ছা, সবাইকে একটা আমি মেনশন দিয়ে দিই। আচ্ছা, সবাই খুঁজতেছে আমি পড়ালে কেন, আমি পড়ালে কি তোমরা নারাজ নাকি বলো? আমার ক্লাস কেমন লাগে আজকে দেখো তোমরা, আমি কেমন ইংরেজি পড়াই। আচ্ছা, অবশ্যই তোমাদের শুভ ভাই আসবে, পরবর্তী দিন তোমাদের শুভ ভাই দেখা করতে আসবে তোমাদের সাথে। তোমাদের শুভ ভাইয়ের একটা সমস্যা, যার কারণে আজকে ক্লাসে আসতে পারিনি। তো আমি চিন্তা করলাম যে তোমাদের পরীক্ষা যেহেতু খুবই সন্নিকটে, তাহলে তোমাদের মেমোরাইজিং পার্টটা আমি আজকে তোমাদেরকে দেখাই দিই। আর মেমোরাইজিং পার্টের কোন কোন টপিকগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। সবাই দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাক, আমি একটু মেনশন করে দিই সবাইকে। দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে, সবাইকে আমি মেনশন দিয়ে দিলাম, সবাই দ্রুত চলে আসুক। আর ডিসেম্বর তো শুরু হয়ে গেল, তোমাদের পরীক্ষার মাস, তোমাদের যুদ্ধের মাস। এই মাসে মনে হয় তোমাদের প্রায় মোটামুটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর জাহাঙ্গীরনগর, বিউপি, সবগুলোর পরীক্ষা। আচ্ছা, বিউপিতে আবেদন কারা কারা করছো? বিউপিতে কারা কারা আবেদন করলে একটু জানাও তো আমাকে। আচ্ছা, প্যারাগ্রাফ নিয়ে টেনশনে, এটা প্রীতি বলতেছে যে ভাইয়া প্যারাগ্রাফ নিয়ে টেনশনে। তোমাকে আমি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019-20 সেশন থেকে প্যারাগ্রাফ মানে রিটেনের পার্ট চালু হয়েছে। তো চালু হওয়ার পর থেকে সবার প্রথমে যে প্যারাগ্রাফটা আসছিল তোমাদের টেক্সট বই, দ্য ইম্পর্টেন্স অফ 7 মার্চ স্পিচ বা বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণ, এটা ছিল 19-20 সেশনের প্রথমটা। তারপরে 2020-21 সেশনে যখন করোনা ছিল, কোভিড-19, তখন একটা প্যারাগ্রাফ আসছে যে কোভিড-19-এর কারণে আমাদের যে ইকোট্যুরিজমের উপরে কি প্রভাব পড়েছে, এটাও কিন্তু তোমাদের টেক্সট বইয়ের ছিল। তার পরবর্তী বছর যা আসছে যে টারশিয়ারি লেভেল এডুকেশন, মানে টারশিয়ারি লেভেল এডুকেশন মানে ইউনিভার্সিটি লেভেল এডুকেশন বা হায়ার লেভেলের যে এডুকেশনটা, সেই এডুকেশন সিস্টেম, ওইটাও কিন্তু তোমাদের টেক্সট বইয়ের ছিল। বিগত টেক্সট বইয়ের ছিল, যেই টেক্সট বইয়ের টেক্সটটা তোমরা বর্তমানে তোমাদের বই নাই, কিন্তু আগে ছিল। তার পরবর্তী বছর যেটা আসছে, দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, মানে কি গুড ম্যানার্স এর ইম্পর্টেন্স, তো এইটাও কিন্তু তোমাদের হুবহু টেক্সট বইয়ের একটা প্যারাগ্রাফ। তার পরবর্তী বছর রিসেন্টলি যেটা আসছে সেটা কি হাউ এডুকেশন ইনলাইটেন্স ওয়ান্স লাইফ, কিভাবে শিক্ষা একজন মানুষের জীবনকে কি উন্নত করে। তো দেখো, প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের টেক্সট বই থেকে আসে। তোমরা তোমাদের টেক্সট বইয়ের যে 12টি টপিক, জাস্ট 12টা টপিক তোমরা ভালো করে শেষ করো। ঠিক আছে, তোমার টেক্সট বইয়ের যে 12টা ইউনিট আছে, 12টা ইউনিটের প্রত্যেকটা ইউনিট থেকে যদি তোমাকে একটা করে প্যারাগ্রাফ লিখতে, তুমি কি লিখতে পারবে না? অবশ্যই লিখতে পারবা। আর তোমাদের জন্য শর্ট সাজেশন আমরা কালকে দিয়ে দিব, যে তোমরা টেক্সট বইয়ের কোন কোন ইউনিটগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন টপিকগুলো তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। কালকে আমরা ইংরেজি দিয়ে দিব।
আচ্ছা, ক্লজ আর ফ্রেজের পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, তোমরা শুভ ভাইকে খুঁজতেছো, তোমাদের শুভ ভাইয়ের আম্মু খুবই অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, তো তোমাদের শুভ ভাই হচ্ছে ইনস্ট্যান্ট ওইখানে যেতে হয়েছে, যার কারণে তোমাদের শুভ ভাই আজকের ক্লাসে হচ্ছে আসতে পারেনি। তোমরা সবাই দোয়া করবে শুভ ভাইয়ের আম্মুর জন্য। আচ্ছা চলো আমরা আজকে শুরু করে দিই, ঠিক আছে? তোমাদের ফ্রেজ, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের কোন টপিকগুলো পড়বা। দেখো, একটা জিনিস সবসময় মনে রাখবা, ফ্রেজ আর ইডিয়মসের হচ্ছে কোনো টপিক মুখস্থ করবে না। এই যে তোমাদের প্রথমে যে টপিকগুলো থাকে ফ্রেজ, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের, এগুলো মুখস্থ করবে না। তুমি জাস্ট হচ্ছে এভাবে একটা একটা করে পড়তে থাকবা, এমসিকিউ আকারে প্র্যাকটিস করবা, এমসিকিউ আকারে প্র্যাকটিস করবা। আর ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস থেকে কিন্তু সবসময় প্রশ্ন আসে না। ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস থেকে কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে না। সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে তোমাদের সি ইউনিট, যারা হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দিবা। সি ইউনিটে আমি একটু সামারি করে বলে দেই যে কোন কোন ইউনিটে হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসে। সবার প্রথমে তোমাদের হচ্ছে যারা হচ্ছে ঢাবিতে সি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তারপরে হচ্ছে যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, রাজশাহী ইউনিভার্সিটি হচ্ছে যারা পরীক্ষা দিবা, রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের জন্য এটা হচ্ছে মাস্ট, ঠিক আছে? রাজশাহী ইউনিভার্সিটি। তারপর হচ্ছে যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য এই যে ফ্রেজ এন্ড ইডিয়মস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি এখানে দিয়ে দেই এই যে 3 স্টার। ঠিক আছে, আর জাবের জন্য একবারে 3 স্টার। তো বিশেষ করে হচ্ছে যারা রাজশাহী ইউনিটে পরীক্ষা দিবে, যারা হচ্ছে মানবিক বিভাগ থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, তাদের জন্য কিন্তু ফ্রেজ এন্ড ইডিয়মস খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে তোমার ইংরেজিতে প্রায় 3টা থেকে 4টা প্রশ্ন এসে থাকে ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে, তারপর হচ্ছে প্রোভার্বস থেকে, ট্রান্সলেশন থেকে। তো রাজশাহী ইউনিভার্সিটিতে যারা দিবা পরীক্ষা, তারা খুব ভালো করে কিন্তু ফ্রেজ এন্ড ইডিয়মসটা পড়বে। পাশাপাশি যারা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জেএনইউতে দিবা, তাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? জেএনইউ বি ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদেরকে খুব ভালো করে পড়তে হবে। আর পড়ার ক্ষেত্রে একটা জিনিস সবসময় ফলো করবা যে সবগুলো টপিক তোমার পড়ার দরকার নেই। তুমি জাস্ট হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো ছিল, বিগত বছরের প্রশ্নগুলো জাস্ট সেগুলো ভালো করে পড়বা, ঠিক আছে? ডিইউ বি ইউনিটে আসবে, এটা আসে প্রায় সময় আসে। সেন্টেন্স মেকিং এর নিয়মটা শিখাবো। আচ্ছা, সেন্টেন্স মেকিং এর একটা নিয়ম আছে, তোমাদের কাছে লাস্ট টাইম শিখিয়ে দিব যে ধরো তুমি সেন্টেন্সের মিনিংটা তুমি জানো না, তবে একটা ট্রিক্স আমি তোমাদেরকে বলি যে ধরো হচ্ছে একটা সেন্টেন্স আসছে যে একটা এই ধরো হচ্ছে এমন একটা কঠিন তোমাদের একটা ওয়ার্ড আসছে, কি আসছে যে প্রোকাস্টিনেশন। তোমরা প্রোকাস্টিনেশনে তোমরা মিনিং তোমরা জানো না, তখন তোমরা কি করবা? এই যে দেখো তো, প্রোকাস্টিনেশন তোমরা সবাই জানো, লাস্টে যদি টি আই ওয়েন বা শন থাকে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে নাউন হয়। তোমরা এই টেকনিক কিন্তু ফলো করবে না, কিন্তু এই টেকনিক কখন, যখন তুমি একবারে পারতেছো না, তুমি বাদ রেখে চলে আসবা, তখন তুমি এই টেকনিকটা কাজে লাগাবে, ঠিক আছে? তাছাড়া তোমাদের সেন্টেন্স মেকিং এর জন্য, সেন্টেন্স মেকিং এর জন্য যে টপিকগুলো আছে, সেন্টেন্স মেকিং এর জন্য তোমরা কি পড়বা? তোমাদের টেক্সট বইয়ের লাস্টে কি হবে, টেক্সট বইয়ের, তোমাদের টেক্সট বুকের হচ্ছে লাস্টে যে টপিকগুলো, টেক্সট বইয়ের লাস্টে যে ভোকাবুলারি থাকে, দেখবা 5টা বা 7টা করে ভোকাবুলারি থাকে, 5টা বা 7টা করে ওয়ার্ড থাকে ওয়ার্ড মিনিং এর জন্য, ঠিক আছে? এই ওয়ার্ড মিনিং গুলো হচ্ছে খুব ভালো করে পড়বা। টেক্সট বইয়ের শেষে যে ওয়ার্ডগুলো থাকে, লেসনের প্রত্যেকটা লেসনের শেষে দেখবা 5 থেকে 7টা বা 8টা 10টা করে ওয়ার্ড থাকে। এইগুলোর বাইরে একটা ওয়ার্ডও তোমার সেন্টেন্স মেকিং আসবে না। তুমি তোমাদের সম্পূর্ণ বইয়ের সর্বোচ্চ কত
70 থেকে 80টা ওয়ার্ড হবে। এই 70 থেকে 80টা ওয়ার্ড ভালো করে তুমি প্র্যাকটিস করো, তোমার একটাও বাদ যাবে না, প্রত্যেকটা কমেন্ট করবে, ঠিক আছে? টেক্সট বইয়ের বিকল্প কিছু নাই, কারণ বিগত 5 বছরে যে ওয়ার্ডগুলো আসছে একটাও টেক্সট বইয়ের পিছনে যে ওয়ার্ডগুলো থাকে সেগুলোর বাইরে থেকে একটাও আসে নাই। শব্দ শিখলে মনে থাকবে না, শব্দ শব্দ হচ্ছে এই প্র্যাকটিস করতে হবে রেগুলার। রেগুলার যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি মনে থাকবে। আর তোমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোতে কিন্তু সেন্টেন্স মেকিং এর স্ট্রাকচার বা নিয়ম হচ্ছে শিখিয়ে দিয়েছি কিন্তু তোমাদের সবাই। তারপরে দেখো, ধরো হচ্ছে তোমার একটা ধরো হচ্ছে তোমার একটা যে সেন্টেন্স মেকিং এর একটা শর্টকাট একটা নিয়ম তোমাকে আমি শিখিয়ে দেয়। ধরো লাস্টে একটা শর্ট এমন একটা ওয়ার্ড আসছে, ধরো তোমার কমন পড়ে নাই, 5টা থেকে একটা আসছে তোমার কমন পড়ে নাই, এখন তুমি কি করবা? তুমি লাস্টে হচ্ছে এই যে তোমরা জানো শন থাকলে হচ্ছে আমরা সাধারণত ম্যাক্সিমাম শব্দগুলো হচ্ছে লাস্টে যদি শন থাকে, টিএম এন্ড শন, তখন আমরা এটা ধরে নিই যে নাউন, ধরো এটা তুমি নাউন ধরে নিবা। তখন তুমি সেন্টেন্সটা কিভাবে লিখবা, যে ধরো একজনের নাম দেখে দিই, তার নাম দিয়ে একটা এক্সাম্পল আমি লিখি। আচ্ছা, কার নামটা নিব এখান থেকে? না, র্যান্ডম একটা নাম নেই, তারপরে হচ্ছে তোমরা মাইন্ড করবে যে একজনের নাম দিলাম একজনের নাম দিলাম না। ধরো হচ্ছে আমি নিলাম আকাশ। আকাশ আস্কড মি, এই যে দেখো এটা কিন্তু আকাশ আচ্ছা, আর সিম্পল একটা সেন্টেন্স দেয়, ছোট একটা সেন্টেন্স দেয়, এই ধরো হচ্ছে লাস্টে দিয়ে একটা দিবে, একটা প্রশ্ন দিবা, ডু ইউ, তুমি হচ্ছে জাস্ট লিখে দিবে যখন তোমরা না পারবা। ডু নো দ্য মিনিং অফ প্রোক্রাস্টিনেশন, তুমি কি, তোমাকে কিন্তু বলা হয়েছে যে তুমি একটা সেন্টেন্স তৈরি করো, অর্থোডক্স সেন্টেন্স, তো তুমি এটা জাস্ট লিখে দিয়ে আসবা, ঠিক আছে? যখন হচ্ছে তুমি আর পারবা না, এই যে কিন্তু এই বাটপার ইডিয়ম কিন্তু সবসময় ফলো অ্যাপ্লাই করবে না, কারণ এটাতে তোমার মার্ক দিবে কি দিবে না এটার গ্যারান্টি আমি দিতে পারি না। যদি টিচারের মনে হয় না ছেলেটা হচ্ছে চেষ্টা করছে, এটা চেষ্টা করছে, তাকে নাম্বার দিয়ে তখন দিয়ে দিতে পারে। তাছাড়া যদি তুমি হচ্ছে বাদ রেখে আসার চিন্তা ভাবনা করো, পরীক্ষাতে তোমার কমন পড়ছে না, কারণ রিটেনে কিন্তু কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, তুমি ভুল লেখছো কোনো সমস্যা নাই, তুমি সব লিখে দিয়ে আসবে রিটেনে, ঠিক আছে? বাদ রাখবে না, কারণ রিটেনে যদি তোমার কোনো কিছু ভুল হয় তোমাকে তো মার্ক কাটবে না, নেগেটিভ কোনো মার্কিং নেই। আচ্ছা, এ- তো এটা দেখছো তো, এভাবে হচ্ছে তোমরা একটা সেন্টেন্স মেকিং করে দেবে, মানে অর্থবোধক সেন্টেন্স, ঠিক আছে? তাছাড়া এটি একমাত্র উপায়, যদি তোমাদের কমন না পড়ে, তাছাড়া আর কোনো উপায় আমার জানা নাই। আর যেটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ভালো পরামর্শ, সেটা হচ্ছে টেক্সট বইয়ের শেষে যেই ভোকাবুলারি গুলো থাকে সেগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করো। আর তোমাদের ক্লাস হচ্ছে যেগুলো পড়ানো হয়েছে তোমাদের এই ইয়াতে যে দেওয়া আছে, তোমাদের যে রিটেনের বইটা, ওই বইয়ে কিন্তু সবগুলো টেক্সট বইয়ের সবগুলো ভোকাবুলারি দেওয়া আছে সেন্টেন্স মেকিং সহ। ওইখান থেকে জাস্ট তুমি ওইখানে সেন্টেন্স মেকিং তোমাকে শিখতে হবে না, তুমি জাস্ট ওয়ার্ডগুলোর অর্থ জানো, ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটা দেন। এবার চলো সবার প্রথম হচ্ছে ফ্রেজেন ইডিয়মস। আমি সবগুলো পড়াবো না, এগুলো হচ্ছে জাস্ট তোমাদের মুখস্থের বিষয় বা প্র্যাকটিস করার বিষয়, এখানে বোঝানোর কিছু নাই, সবগুলো কোনো গ্রামাটিক্যাল এখানে কোনো নিয়ম নাই, জাস্ট হচ্ছে তোমাকে অর্থ বুঝতে হবে। ফ্রেজেন ইডিয়মসের ক্ষেত্রে দেখো, তোমার যা অর্থ দেখবে অনেক সময় যা বোঝায় তোমার কাছে যেটা মনে হবে, এই যে দেখো, টু কিক,
এখানে দেখো টু কিক দ্য বাকেট, টু কিক দ্য বাকেট, এখানে তোমার দেখে মনে হতে পারে যে টু কিক দ্য বাকেট মানে কি বাকেটে হচ্ছে লাথি দেওয়া, কিন্তু ফ্রেজ এন্ড ইডিয়মস এর ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস সবসময় মনে রাখবা যে অর্থ, স্বাভাবিক অর্থটা যেমন হয় এইটার অ্যাকচুয়াল মিনিংটা কিন্তু তা হবে না। তোমার মনে হতে পারে টু টু কিক দ্য বাকেট, এটার অর্থ হতে পারে হচ্ছে বাকেটটাকে কিক দেওয়া অথবা কাউকে হচ্ছে দূরে সেই লাথি দেওয়া, কিন্তু অ্যাকচুয়াল মিনিং কিন্তু এটা হবে না। অ্যাকচুয়াল মিনিং কি আছে দেখো, টু কিক দ্য বাকেটের অর্থ হচ্ছে ডাই, অর্থাৎ হচ্ছে মারা যাওয়া। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমরা জিনিসগুলো মনে রাখবে যে টু কিক দ্য বাকেট এটার যে অ্যাকচুয়াল মিনিং, ইডিয়মস এন্ড ফ্রেজেস এর ক্ষেত্রে কোনো সময় হচ্ছে অ্যাকচুয়াল মিনিংটা হয় না, এটার অর্থ হচ্ছে রূপক অর্থ, মানে এটার কোনো একটা রূপক অর্থ দেয়, সে অর্থ অনুসারে ফ্রেজেস এন্ড ইডিয়মস গুলো হচ্ছে কাজ করে। তারপরে দেখো দ্য ম্যান পাসড অ্যাওয়ে মিনস কি, দ্য ম্যান পাসড অ্যাওয়ে, এই যে এইখানে দেখো দ্য ম্যান পাসড অ্যাওয়ে মিনস হচ্ছে হি কি ওয়েন্ট অ্যাওয়ে বা র্যান অ্যাওয়ে, হি ডাইড নাকি হি ওয়াক আউট। পাসড অ্যাওয়ে যখন হচ্ছে কোনো ব্যক্তি মারা যায় তখন আমরা ইংরেজিতে কিন্তু বলে দ্য ম্যান পাসড অ্যাওয়ে, অর্থাৎ তিনি মারা গিয়েছেন, অর্থাৎ উত্তর কি হবে হি ডাইড। ঠিক আছে, তারপরে দেখো টু ব্রেথ, টু ব্রিথ ওয়ান্স লাস্ট মিনস, টু ব্রিথ ওয়ান্স লাস্ট, টু ব্রিথ মানে কারো শেষ নিঃশ্বাস, কারো শেষ নিঃশ্বাস বলতে তুমি কি বুঝো, টু স্লিপ, টু ব্রেথ নাকি টু সাফার নাকি টু ডাই। শেষ নিঃশ্বাস বলতে হচ্ছে বুঝায় সে কি হয়েছে, সে হচ্ছে মারা গিয়েছে। ঠিক আছে, এখানে দেখো সবগুলো কিন্তু তোমার হচ্ছে মৃত্যু বা ডাই কেন্দ্রিক। তো এভাবে তুমি প্রথম থেকে থেকে মনে রাখবা যে টু কিক দ্য বাকেট, টু ব্রেথ ওয়ান্স লাস্ট, তারপরে টু বাই দ্য ফার্ম। এভাবে হচ্ছে তুমি ডাই সম্পর্কে যতগুলো ফ্রেজেস এন্ড ইডিয়মস আছে সবগুলো একবার একবার জাস্ট হচ্ছে করে পড়ে নিবা, একবার হলেও তোমার সবগুলো এমসিকিউ পড়ে নিবা। কারণ কি, যখন তুমি এমসিকিউ আকারে প্র্যাকটিস করবা তখন দেখবে এগুলো তোমার কাজে লাগবে। তারপর চলো আরো দেখি আরো কি কি ফ্রেজ আছে। প্রথম হচ্ছে ডাই সম্পর্কে, দেখো এইখানে একটা এমসিকিউ, একটা হচ্ছে তোমাদেরকে ফ্রেজ এন্ড ইডিয়মস দেখায় যে কতবার আসছে। দ্য ফ্রেজ, এখানে দেখো দ্য ফ্রেজ এ বেড অফ রোজ, এ বেড অফ রোজ, তারপরে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, তারপরে এ বেড অফ রোজেস মিনস, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস মিনস। এইখানে দেখো চারটা এমসিকিউ কিন্তু পরীক্ষাতে আসছে, সেম এমসিকিউ। এটা কিন্তু ছোটবেলা থেকে যারা হচ্ছে পড়ছো, দ্য এ বেড অফ রোজ মানে কি, এ বেড অফ রোজ মানে হচ্ছে লাইফ ইজ নট এ বেড অফ রোজ, জীবন কোনো একটি ছেলে খেলা নয় বা জীবন এত সহজ নয়। ঠিক আছে, এই বেড অফ রোজ মানে কি আছে দেখো এখানে হার্ডশিপ, ট্যালেন্টেড, কমফোর্টেবল, তারপর হচ্ছে ওর্থলেস। এ বেড অফ রোজেস আর হচ্ছে আরেকটা আছে যেটা হচ্ছে এ বেড অফ রোজ আর হচ্ছে এ বেড অফ থ্রোনস। যেখানে দেখো দুইটা এমসিকিউ, একটা হচ্ছে এ বেড অফ রোজেস আরেকটা হচ্ছে এ বেড অফ থ্রোনস। প্রথমে দেখো দ্য ফ্রেজেস এ বেড অফ রোজ মিনস কি হবে, হার্ডশিপ, ট্যালেন্টেড, কমফোর্টেবল নাকি ওর্থলেস। এ বেড অফ রোজ মানে কি একটি ফুল সজ্জা, মানে কি জীবন একটি ফুল, জীবনকে একটি ফুল সজ্জার সাথে এই তুলনা করেছে, যার কারণে উত্তর হবে হচ্ছে কমফোর্টেবল। তারপরটাতে দেখো লাইফ ইজ নট এ বেড অফ রোজ মানে কি জীবন একটি ফুলের মতো, ফুল সজ্জার মতো নয়। এটা কি, এটা কি নেগেটিভ বুঝেছে না, যার কারণে এটার উত্তর কি হবে যে লাইফ ইজ এ পেইনফুল জার্নি। তারপরে দেখো 52 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে এ বেড অফ রোজেস মিনস এ কমফোর্টেবল বেড, এ সফটি রোজি বেড, এ বেড ফুল অফ রোজেস, এ লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস। কি হবে, এ লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস। তোমরা জাস্ট এইগুলো একবার জাস্ট করে প্র্যাকটিস করবা, তখনই দেখবা মনে থাকবে তোমাদের। ঠিক আছে, এখানে একজন জিজ্ঞেস করতে হচ্ছে কতগুলো আছে, কতগুলা নাই, খুবই কম। তোমাদের আমরা যখন পড়ছিলাম, আমরা অ্যাডমিশনের আগে হচ্ছে প্রায় 1,500-2,000-এর মতো পড়াশোনা করছিলাম। এখান তো তোমাদের তো আমরা কম দিছি, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জাস্ট হচ্ছে তোমাদেরকে আমরা সেগুলো দিতেছি, কিন্তু তোমাদেরকে অবশ্যই একবার করে হলেও পড়তে হবে সবগুলো।
একবার করে হলেও সবগুলো পড়তে হবে। আচ্ছা, তো এই মেমোরাইজিং গুলো হচ্ছে আমি আর রিপিট করতেছি না, কারণ এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে গ্রামাটিক্যাল কোনো ইয়ে নেই যে হচ্ছে তোমাদেরকে বোঝাতে হবে। তোমরা এখান থেকে জাস্ট এগুলো ভালো করে পড়ে নিবে, ঠিক আছে? আর এইগুলোর উপরে কিন্তু আমরা পরবর্তীতে পরীক্ষা নিব, সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো এগুলোর উপরে পরীক্ষা নিব। তোমাদের একবার পড়া শেষ হলেই পরীক্ষা নেওয়া শুরু করবো এগুলোর উপরে। এই যে তারপর হচ্ছে বুঝে বুঝে পড়বা। আরেকটা জিনিস কি, তোমাদের বুঝে বুঝে হচ্ছে এই টপিকগুলো পড়তে হবে। বুঝে বুঝে তুমি না পড়লে তোমার মনে থাকবে না। তুমি জাস্ট হচ্ছে মুখস্থ করতেছো যে হচ্ছে হোম মেকার মানে কি, হোম মেকার মানে হচ্ছে হাউস ওয়াইফ, হোম মেকার হচ্ছে হাউস ওয়াইফ, এভাবে পড়লে তোমার মনে থাকবে না। তোমাকে প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে হবে যে এই মিনিংটা দ্বারা আসলে অ্যাকচুয়াল যে মিনিংটা, সেই মিনিংটা হচ্ছে কি বোঝাচ্ছে, তখন হচ্ছে তোমাদের খুব সহজে মনে থাকবে। তো এখানে দেখো, এখানে প্রায় অনেকগুলো আছে তোমাদের ফ্রেজেস এন্ড ইডিয়মস, সবগুলো এখান থেকে শেষ করে নেবে। আরেকটা কথা, তোমরা যারা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তাদের কিন্তু মাস্ট এগুলো শিখতে হবে। রাজশাহীতে হচ্ছে যারা পরীক্ষা দিবা তাদেরকে অবশ্যই পড়তে হবে এগুলো। আমরা লাস্টের দিকে যারা কিছু এমসিকিউ আছে এগুলো হচ্ছে প্র্যাকটিস করি, যে বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে কোন কোনগুলো আসছিল। তো তোমরা একবার দেখলে বুঝতে পারবে। আর তত বেশি আহামরি কঠিনগুলো আসে না। তোমার কাছে দেখলে যদি হচ্ছে যেগুলো কঠিন লাগবে, কঠিনগুলো আসে না। এখানে তো হচ্ছে তোমাদের চাকরি, তারপর হচ্ছে বিশেষ সবগুলো দেওয়া। তোমরা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে যেগুলো আসছে আর শুধুমাত্র বিসিএস পরীক্ষা যেগুলো আসছে এইগুলো পড়বা। আর মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে একটা জিনিস কি তোমাদেরকে বলি, বাংলা বলো বা হচ্ছে ইংরেজি বলো, মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে বেশিরভাগই বিসিএস এর যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু রিপিট করে। এবার চলো তোমাদেরকে বলি কেন রিপিট করা হয়। কারণ বিসিএস এর প্রশ্নগুলো যারা করে, যেই লোকেরা হচ্ছে বিসিএস এর প্রশ্নগুলো করে প্রতি বছর, তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো করে। যার কারণে এই একই প্রশ্ন তোমরা বারবার দেখতে পাও বিসিএস পরীক্ষাতেও, বিশ্ববিদ্যালয় পরীক্ষাতেও, চাকরি পরীক্ষাতেও। মানে বাংলাদেশে হচ্ছে এমন হাতে গোনা ধরো হচ্ছে 20 থেকে 30 জন প্যানেল আছে যারা হচ্ছে এই প্রশ্নগুলো করে প্রতি বছর। তারপরে হচ্ছে তোমাদের প্যারাগ্রাফের জন্য, প্যারাগ্রাফের জন্য আমি যে বিষয়টা তোমাদেরকে বলেছিলাম, যে তোমাদের টেক্সট বই, তোমরা আজকে হচ্ছে দুইটা কাজ করবে। যাদের হচ্ছে টেক্সট বই নাই, টেক্সট বইয়ের পিডিএফ নাই, টেনশন করো না, আমি হচ্ছে আজকে তোমাদেরকে টেক্সট বইয়ের পিডিএফটা দিয়ে দিব। তোমাদের যাদের হচ্ছে ইংরেজি টেক্সট বই নাই, আমি টেক্সট বইয়ের পিডিএফটা দিব। পিডিএফ এর পিছন থেকে, টেক্সট বই থেকে তোমাদের প্রত্যেকটা লেসনের শেষে দেখবা কিছু কিছু ভোকাবুলারি থাকে, 5টা বা 7টা ভোকাবুলারি থাকে টেক্সটের পিছনে। সবগুলো ভোকাবুলারি একটা খাতাতে নোট করবা, নোট করে ওইগুলো দিয়ে সেন্টেন্স মেকিং করবা, তারপর হচ্ছে আমাদের গ্রুপে দিবা। সবারগুলো হচ্ছে আমি দেখবো কে কে করছো, কে কে করো না, ঠিক আছে? আর কোনো ওয়ার্ড দিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে যে এটা নিয়ে পারতেছো না, তো হচ্ছে বাইকে নক দিবা, তখন হচ্ছে আমরা সলিউশন করে দিব। আচ্ছা, যারা বলতেছো পড়া এগোতে পারতেছো না, এখন নতুন করে বেশি পড়া পড়ার দরকার নেই। জাস্ট হচ্ছে মেমোরাইজিং যে পার্টগুলো, ওই পার্টগুলো হচ্ছে পড়বা। আর একটা জিনিস খেয়াল রাখবা, যে ধরো হচ্ছে তুমি হচ্ছে এখন 80% না, ধরলাম হচ্ছে তুমি 70% পড়া হচ্ছে কাভার করছো, তুমি 70% পড়া কমপ্লিট। তোমার ধরো হচ্ছে 70% পড়া কমপ্লিট, এখন বাকি আছে কত পার্সেন্ট? ধরো বাকি আছে হচ্ছে 30%। এখন তুমি যে 70% পড়াছো, তোমার যে 70% পড়া কমপ্লিট হয়েছে, তোমার বাকি আছে কত? 30%। তোমার হাতে সময় আছে আজকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যারা পরীক্ষা দিবে 12 দিন। তো যদি তোমার হাতে 12 দিন সময় থাকে,
এই 12 দিন যদি তুমি ব্যয় করো হচ্ছে এই 30% পড়তা, এই 30% পড়ার পিছনে যদি তোমার 12 দিন ব্যয় করো, তুমি দেখবা পরীক্ষার আগের দিন তোমার যে 70% আছে সবগুলো হচ্ছে ভুলে গেছো, ঠিক আছে? 70% দেখবে হচ্ছে ভুলে গেছো। তো এখন তোমাদের কাজ হচ্ছে তুমি এতদিন যা পড়ছো সবগুলো রিভিশন দাও, কারণ তুমি যে 70% পড়া শেষ করেছো, 70 বা তার বেশি বা তার কম যতটুকু শেষ করেছো, তুমি এতটুকু ইনশিওর করো যে তোমার এইখান থেকে যাতে একটা মার্কও তোমার না ছুটে। তোমার নতুন টপিক থেকে হচ্ছে তোমার কমন পড়বে কি পড়বে না এটার তো কোনো শিওর নাই। তো তোমার যে টপিকগুলো আগে শেষ করেছো এইটা ইনশিওর করবে যে ওইখান থেকে যাতে একটা মার্কও তোমার না ছুটে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঢাবিতে প্রতি বছর ধরো এইবার হচ্ছে তোমাদের আবেদন করছে কত, প্রায় 1-1.5 লাখের মতো হচ্ছে আবেদন হয়েছে। তো এখান থেকে প্রায় 95% হচ্ছে ইংরেজিতে তোমার ফেল করে। তুমি চিন্তা করো 15টা এমসিকিউ থেকে কত পাইলে? তুমি যদি ইংরেজিতে বাংলাদেশ 15 পায় তুমি পাস করবা, 15 থেকে তুমি 5 পায় জাস্ট হচ্ছে পাস করবা, পাস করলে তোমার চান্স হয়ে গেছে। আর পরীক্ষাতে একটা ভুল সবাই সবচেয়ে বেশি করে যে তোমার প্রশ্ন কমন পড়ছে না, তুমি ইচ্ছা মতো আন্তাজে দাগাবে না, তোমার যেগুলো হচ্ছে কমন পড়ছে তুমি জাস্ট ওইগুলো দাগাবে। যত পার্সেন্টই তোমার পড়া শেষ হোক না কেন, যত পার্সেন্টই শেষ হোক, এখন থেকে ধরো যদি আরো সময় নিতে চাও তুমি আরো 1 থেকে 2 দিন মেমোরাইজিং পার্ট পড়তে পারো, কোনো সমস্যা নেই, নতুন মেমোরাইজিং পার্ট পড়তে পারো, যেমন ফ্রেজেস, ইডিয়মস, তারপর হচ্ছে সাম্প্রতিক, এগুলো পড়বা। কিন্তু নতুন কোনো টপিক, এই টপিক পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? বিগত যে টপিকগুলো পড়ছো এইগুলো থেকে যাতে তোমার একটা নাম্বার মিস না হয় এটা তোমরা জাস্ট এনশিওর করবা। 220%, হ্যাঁ, না এটা সত্য যে তোমাদের যদি আরো 2 বছরের সময় দিই, আমি যদি আরো বলি তোমাদের আরো 2 বছর সময়, তোমরা হচ্ছে 2 বছর পর আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো যে তোমরা কত পার্সেন্ট শেষ করছো, তোমরা বলো ভাই আমার তো আরো এই 50%, 60% বাকি। স্বাভাবিক বিষয়, পড়া কখনো পরে শেষ করা যায় না, আমরাও কোনো সময় আমাদের পড়া শেষ করতে পারি না। এই 2 দিন পর পর হচ্ছে আমাদের যখন পরীক্ষা হয় আগের দিন পড়াশোনা করে আমরা গিয়ে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই, এটা এমনই। মানুষের পড়াশোনা কখনো তৃপ্তি মতো হয় না, কিন্তু তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে সহজ হয়। এটা তুমি বিশ্বাস করো বা না করো, তুমি যখন হচ্ছে পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারবা। একটা ভয় সবসময় কাজ করে ভিতরে যে আমাদের বেলা মনে হয় প্রশ্নটা একটু বেশি কঠিন হবে, কিন্তু কখনোই না ভাইয়া, তোমাদের সময় প্রশ্নটা যেমন হবে হবে আগের বেলা সেম প্রশ্নগুলো হচ্ছিল। তো তোমাদের প্রশ্ন খুবই সহজ হয়, এই জন্য হচ্ছে তোমাদের যে সহজ সহজ বেসিক টপিকগুলো খুব ভালো করে শেষ করবা। আর তোমাকে তো এত নাম্বার পাওয়া লাগতেছে না, তুমি জাস্ট হচ্ছে 5 নাম্বার পাইবা। 95% শিক্ষার্থী তোমার ফেল করে শুধু ইংরেজিতে প্রতি বছর, 90 থেকে 95। এবার দেখো তুমি জাস্ট ইংরেজিতে পাস করে তোমার চান্স এমনিতে হয়ে যাবে। তুমি ইংরেজিতে জাস্ট 15টা থেকে 5টা এমসিকিউ কারেক্ট দাগাও, তোমার 15টা থেকে 5টা কমন করবে না। তুমি 15টা থেকে তোমার 15টা কারেক্ট করতে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর হাতে গোনা 7টা থেকে 8টা টপিক, যেখান থেকে প্রশ্ন আসবে। তো আজকে থেকে ওই 7টা বা 8টা টপিক, তোমরা যারা প্রশ্ন ব্যাংক পড়ছো বা রেগুলার তোমাদের যে ক্লাসগুলো করা হয়েছে 7-8টা টপিক, এই 7-8টা টপিক থেকে কিন্তু প্রতি বছর মানে ডেফিনেটলি প্রশ্ন আসবে। তো তোমার টার্গেট থাকতে হবে আমার যাতে ওই 7টা বা 8টা টপিকের একটা প্রশ্ন যাতে আমার মিস না হয়, এভাবে হচ্ছে তোমাকে এনশিওর করতে হবে। ধরো হচ্ছে তোমার একটা জিনিস আমি তোমাকে বলি, যারা এই নতুন একটা ধরো হচ্ছে অ্যানালজি একটা টপিক আছে। অ্যানালজি টপিকটা হচ্ছে তোমার সাধারণত বি ইউনিটে আসে না, কিন্তু অ্যানালজি টপিকটা হচ্ছে তোমার ইয়াতে আসে, কি বলি, সি ইউনিটে। যারা হচ্ছে কমার্সের পরীক্ষা দেয় সি ইউনিটের প্রশ্নটা আসে। পাশাপাশি হচ্ছে তোমার এই যে জাহাঙ্গীরনগর আর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটু বেশি আসে অ্যানালজি টপিকটা। তো তুমি যদি হচ্ছে এখন অ্যানালজি টপিকের একটা নাম্বারের জন্য, অ্যানালজি একটু কনফিউজিং, এটার জন্য যদি সারাদিন সময় ব্যয় করো, তো এটা তো তোমার হচ্ছে কোনো কাজে দিবে না। তোমার কাজে দিবে কখন, তুমি যখন মোস্ট কমন টপিক যেগুলো থেকে প্রশ্ন আসবে সেই টপিকগুলোর নাম্বার জাস্ট হচ্ছে তুমি ইনশোর করো। তারপরে যদি তুমি এখানে 7টা বা 8টা যখন তুমি ইনশোর করবা, এটা করার পর ধরো বাকি যে 5-6টা টপিক থাকবে
ওইখান থেকে দেখা যাচ্ছে সহজ সহজ যদি প্রশ্ন হয়, বাকি 5টা থেকে যদি তোমার 3টাও হয়, আর এখান থেকে যদি 7টাও হয়, তোমার হচ্ছে 10টা এমসিকিউ হয়ে যাবে। তোমার যদি 10টা এমসিকিউ হয়, তোমার মেরিট মিনিমাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 500-এর ভিতরে থাকবে। এটা আমি বলে দিলাম তোমাদেরকে। আচ্ছা, টোটাল কত মার্ক পাইলে চান্স নিশ্চিত? মার্ক হচ্ছে তুমি জাস্ট হচ্ছে পাস করো, তুমি পাস করো, আর হচ্ছে তুমি এই সাধারণ জ্ঞানটা একটু ভালো করে দিবা। আমি একটা জিনিস বলি কি, তোমার চান্স পাওয়ার জন্য তোমাকে জাস্ট হচ্ছে ইংরেজিতে পাস করতে হবে, আর সাধারণ জ্ঞানে হচ্ছে মার্ক তুলতে হবে। এই দুইটা জিনিস তোমার চান্স নিশ্চিত করে দেবে। ইংলিশে জাস্ট হচ্ছে পাস করবা, ইংলিশে জাস্ট হচ্ছে তোমাকে পাস পেতে হবে, ঠিক আছে? আর আবার জিকেতে যারা হচ্ছে জাস্ট আমার জিকে ক্লাসগুলো পড়ছো, আজকে থেকে যদি তোমরা পড়াগুলো অফ করে দাও, তারাও হচ্ছে মিনিমাম এই যে 17 থেকে 20 পাবা। যারা হচ্ছে পড়াশোনা আজকে থেকে অফ করে দিবে, আবার ক্লাসগুলো রেগুলার করছো, কোনো পড়ো নাই, তারাও মিনিমাম যদি আজকে থেকে কোনো আর পড়ো না পড়ো, পরীক্ষাতে বসলে তুমি মিনিমাম 17 থেকে 20টা মিনিমাম পাবা কমন, ঠিক আছে? তোমাদের জাস্ট একটা কাজ কি, ইংরেজিতে তোমাদেরকে পাস করতে হবে। এখন তোমাকে কোন কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে? এই যে বললাম যে 7-8টা টপিক, যে 7টা থেকে 8টা টপিক প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। তোমরা যারা প্রশ্ন ব্যাংক পড়ছো, প্রশ্ন ব্যাংক যারা পড়ছো ভালো করে, তারা অবশ্যই দেখছো যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। কে কোন টপিক বলছে এটা পড়ার কোনো দরকার নেই, তোমার কাছে প্রশ্ন ব্যাংক আছে না, তুমি নিজে পড়বা, নিজে প্রশ্ন ব্যাংকটা আধা ঘন্টা দেখবা বিগত 5 বছরে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন প্রতি বছর আসছে, সেই 7টা বা 8টা টপিক আজকে থেকে রেগুলার পড়বা, একটা অবাদ দিবা না, যাতে ওইখান থেকে তোমার একটা মার্ক যাতে মিস না হয়, ঠিক আছে? এভাবে হচ্ছে ইংরেজিটা তুমি শেষ করবা। আর বাংলার ক্ষেত্রে আহামরি কঠিন হয় না, কারণ হচ্ছে বাংলাতে 15টা এমসিকিউ থেকে তোমার প্রায় 8টা থেকে 9টা, 8টা থেকে 9টা এমসিকিউ তোমরা হচ্ছে ফার্স্ট পার্ট থেকে পাবা। ফার্স্ট পার্টে হচ্ছে তোমার যে গদ্য পদ্য, এইগুলো তোমরা তো এইচএসসি তে পড়ছো, এগুলো তোমাদের এমনিতেই কমন পড়বে। তারপরেও তোমরা বোর্ড কোয়েশনের যে প্রশ্নগুলো আছে, জ্ঞানমূলক প্রশ্নগুলো খুব ভালো করে পড়বা বাংলার জন্য। আর বাংলা রিটেনের জন্য বোর্ড বোর্ড কোয়েশনের প্রশ্নগুলো একটু ভালো করে পড়বা, তাহলে তোমাদের জন্য এনাফ, এর বাইরে আর প্রশ্ন আসবে না। আর ইংরেজি রিটেনে যদি হচ্ছে তুমি একটু ভালো মার্ক তুলতে পারো, একটু ভালো মার্ক না, তোমাকে হচ্ছে লিখে দিয়ে আসতে হবে। তুমি রিটেনে পারতেছো না, খাতা কোনোভাবে খালি রাখা যাবে না, তোমাকে অবশ্যই লিখে আসতে হবে। ধরো হচ্ছে প্যারাগ্রাফ, কালকে হচ্ছে আমরা প্যারাগ্রাফের তোমাদেরকে সাজেশন দিব, 15টা সাজেশন। এই সাজেশনগুলো খুব ভালো করে ফলো করবে, ঠিক আছে? আর প্যারাগ্রাফের ক্ষেত্রে কি তোমাকে একটা জিনিস বলে দেয় যে পরীক্ষাতে তোমাকে হচ্ছে একটা খাতা, প্রথমে হচ্ছে তোমাদের 45 মিনিট সময়, পরীক্ষাটা কেমন হয় তোমাদেরকে আমি বলে দেই। প্রথম হচ্ছে তোমাদের 45 মিনিট সময়, 45 মিনিট সময় হচ্ছে তোমাদের এমসিকিউ। 45 মিনিটে তোমাদেরকে কয়টা এমসিকিউ দিতে হবে? 60টা এমসিকিউ। তো তোমরা পরীক্ষার এক্সাম হলে মিনিমাম হচ্ছে তোমরা 30 মিনিট আগে ঢুকবা। কয় মিনিট? 30 মিনিট আগে হচ্ছে তোমরা এক্সাম হলে ঢুকবা, 30 মিনিট আগে, 30 মিনিট আগে। এই কাজ কেউ কিন্তু ভুলে করবে না, যে তাড়াহুড়া করে যাইতেছো পরবর্তীতে, মানে একবার হুটহাট দৌড়াদৌড়ি করে যাইতেছো, এই কাজ ভুলে করবে না। তুমি পরীক্ষার দিন মিনিমাম সময় নিয়ে যাবা, ঠিক আছে? এনাফ সময় হাতে নিয়ে তারপরে এক্সাম হলে ঢুকবা। তুমি দরকার পড়লে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে চলে যাবা, কারণ তুমি যখন পরীক্ষার হলে 5 মিনিট লেট করে ফেলবা, দেখবে সবার খাতা দিয়েছে, তোমার ভিতরে এমন প্যানিক কাজ করবে, তুমি দেখবে ভালো করে পরীক্ষা দিতে পারতেছো না, তোমার হঠাৎ করে দেখবে টপিক মনে আসতেছে না, যার কারণে মিনিমাম 30 থেকে 1 ঘন্টা আগে তুমি হচ্ছে তোমার সিট কোথায় পড়ছে এটা বের করে ফেলবা, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের যে 45 মিনিট সময়, এই 45 মিনিট সময় হচ্ছে তোমাদেরকে যে বাংলার 15, তারপরে ইংরেজি 15, সাধারণ জ্ঞান হচ্ছে 30টা এমসিকিউ, মোট 60টা এমসিকিউ হচ্ছে তোমাকে দাগাতে হবে, ঠিক আছে? এবার চলো, সবাই একটা যে ভুলটা করো সবচেয়ে বেশি, যে তোমার যে প্রশ্নগুলো তুমি দাগাইতেছো, ধরো হচ্ছে প্রথমে বাংলার যে 15, বাংলা লিখলাম, ইংলিশ লিখলাম, আর হচ্ছে এখানে জিকে লিখলাম। ধরো আমি জিকে দিয়ে দেখাই, তুমি জিকে বাংলা দিয়ে দেখাই। প্রথম হচ্ছে কিভাবে দাগাইবা, ধরো বাংলার 15টা প্রশ্ন থেকে তুমি প্রথমে পুরোটা প্রশ্ন একবার দেখবা। প্রথমে বাংলার 1 থেকে 15টা প্রশ্ন দেখবা না, যেই প্রশ্নগুলো তোমার ধরো হচ্ছে 1, 2, 3, 4, 5, তারপর হচ্ছে 5, 6, 7, 8, 9,
তারপর হচ্ছে 10। ধরো তোমার প্রথম প্রশ্নটা কমন পড়ছে, সরি কমন পড়ে নাই, ধরো প্রথম প্রশ্নটা কমন পড়ে নাই, এটা তুমি পরে দিবা, এই প্রশ্নতে একের মধ্যে একটা গোল দিয়ে রাখবা, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্নটা তোমার কমন পড়ছে, তো এটা দাগে দিবা। তৃতীয় প্রশ্নটা কমন পড়ছে, দাগে দিবা। চতুর্থটা কমন পড়ছে, দাগাই দিবা। পঞ্চমটা কমন পড়ে নাই, গোল করে মার্ক করে চিহ্ন রাখবা, ঠিক আছে। ষষ্ঠ কমন পড়ে নাই, গোল মার্ক চিহ্ন রাখবা। 7 নাম্বারটা কমন পড়ছে, দাগাই দিবা। 8 কমন পড়ে নাই, গোল করে মার্ক করে রাখবা। এইভাবে হচ্ছে তোমার বাংলা সবগুলো দিবা, ঠিক আছে। একবার দেওয়ার পর তারপর হচ্ছে তুমি ইংরেজির যে পড়ানোটা সেম ভাবে, ধরো ইংরেজি পড়তে 1 2 3 4 5 6 7 8 9। প্রথম প্রশ্ন তোমার কমন পড়ছে দাগাবা, দ্বিতীয়টা কমন পড়ে নেয় বাদ রাখবা, 3 কমন পড়ে নেয় বাদ, 4 কমন পড়ে নেয় বাদ, 5 কমন পড়ছে দাগাবা, 6 পড়ছে দাগাবা, 7 দাগাবা, 8 পড়ে নেয় বাদ রাখবা। বাংলা ইংরেজি জিকে সবগুলোর ক্ষেত্রে সেম ভাবে হচ্ছে তোমরা প্রশ্নগুলো দাগাবা। দাগানোর পরে দেখবা হচ্ছে সবার আগে শিউর যেগুলো এগুলো দাগাবা। দাগাবার পরে দেখবা হচ্ছে তোমার এই যে গোল দেওয়া কয়টা বাকি আছে, ধরো হচ্ছে তোমার গোল দেওয়া যেগুলো বাকি আছে এগুলো আবার দেখবা প্রথম একবারে সবগুলো দাগানোর পর। কারণ কি, দেখা যাচ্ছে অনেক সময় তোমার ধরো তুমি ইংরেজিতে একটা এমসিকিউ তুমি পারতেছো না, ইংরেজিতে তুমি একটা এমসিকিউ পারতেছো না, এটার পিছনে তুমি অনেক সময় ব্যয় করতেছো, দেখতেছো তুমি এটা চিন্তা করতে করতে তোমার হাত থেকে 2 থেকে 3 মিনিট সময় চলে গেছে। যার কারণে দেখা যাচ্ছে লাস্টে দিয়ে তুমি যখন জিকে দাগাইবা তখন তুমি প্রশ্নটা পারতেছো, লাস্টের জিকে 29-30 নাম্বার এটা দাগাইতে পারো নাই। এই জন্য হচ্ছে সবার আগে একবারে যে প্রশ্নগুলো 100% পারো এগুলো আগে দাগাইবা, যেগুলো পারো না এগুলো মার্ক করে রাখবা গোল করে। আচ্ছা, আর কে কি জিজ্ঞেস করছো যে ফোন নিয়ে যাওয়া যাবে কিনা? না, ফোন নিয়ে যাওয়া দরকার নেই। ফোন হচ্ছে তুমি যখন মোবাইল নিয়ে যাবে, মোবাইল তোমার সাথে যদি কেউ যায় ওইখানে জমা দিবে, না হলে হচ্ছে বাসায় রেখে যাবে। অথবা অনেক জায়গাতে হচ্ছে ফোন ভিতরে নিয়ে গেলে যাওয়ার সময় সামনে জমা দিতে হয়। ধরো তুমি যে হলে তোমার সিট পড়ছে তুমি সামনে আগে জমা দিয়ে দিবে, স্যার আমার ফোন, আমি বাসার দূরে, আমার বাসা আমি চিনি না, যার কারণে একা একা আসছি, ফোনটা হচ্ছে সামনে রাখবা, কোনো সমস্যা নেই, সামনে ফোন। আবার অনেক সেন্টারে আছে হচ্ছে তোমার ফোনটা অ্যালাউ করে না অনেক টিচার, আবার ম্যাক্সিমাম গুলোতে হচ্ছে টিচাররা বলে যে তোমরা ফোন টোন সবকিছু সামনে রাখো বা ব্যাগ সামনে রাখো। এবার চলো, তো এটা তো বুঝছো হচ্ছে কিভাবে তোমাদেরকে দাগাতে হবে। এইটা দাগানোর পর তোমাদের হচ্ছে 45 মিনিটে 60টা এমসিকিউ সময় থাকবে। এইটা তোমার শেষ হওয়ার পর, এই 45 মিনিট শেষ হওয়ার পর সাথে সাথে তোমার এমসিকিউ গুলো নিয়ে নিবে, সাথে সাথে কি করবে, এমসিকিউ নিয়ে নিবে। এই 45 মিনিট শেষ, তোমার এমসিকিউ শেষ। তারপর হচ্ছে দিবে তোমার রিটেন, তারপরে তোমার দিবে হচ্ছে তোমার রিটেনের খাতা দিবে, রিটেনের প্রশ্ন দিবে। তখন হচ্ছে তুমি তোমার রিটেন লিখে স্টার্ট করে দিবে, ঠিক আছে। প্রথম হচ্ছে তোমার ওএমআর নিয়ে নেবে, তারপর হচ্ছে তোমার রিটেন খাতা দিবে, রিটেন খাতা দিলে রিটেন গুলো স্টার্ট করবে। এইবার বলি তোমার রিটেনের জন্য তোমাদের যে খাতাটা থাকবে, ধরো বাংলা হচ্ছে আর হচ্ছে ইংরেজি, রিটেনের জন্য বাংলাতে 3টা টপিক, তারপরে হচ্ছে 4টা টপিক, আর ইংরেজির হচ্ছে তোমার 3টা টপিক। ধরো ইংরেজিতে হচ্ছে তোমার একটা প্যারাগ্রাফ থাকবে, ধরো প্যারাগ্রাফের জন্য হচ্ছে তোমার এমন একটা খাতা দিবে, তোমার একটা পৃষ্ঠা, তো আমরা সাধারণত যেই পৃষ্ঠাতে লিখি ওই পৃষ্ঠাতে হচ্ছে তোমার এমন একটা পৃষ্ঠা দেবে A4 সাইজের, আমাদের সাধারণ খাতার মতো একটা পৃষ্ঠা দিবে। তো ওই পৃষ্ঠাটা, এই পৃষ্ঠার ভিতরে হচ্ছে তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে। এই এক পৃষ্ঠার একটু বেশি পাবে না, তুমি যদি খাতাতে কাটাকাটি করো সমস্যা, তোমার তুমি জায়গা পাবে না। চেষ্টা করবা যে প্যারাগ্রাফটা তোমার দেওয়া হয়েছে এই প্যারাগ্রাফের টাইটেলটা, টাইটেল সুন্দর করে একটা কালার পেন দিয়ে লিখে দিবা টাইটেল, ঠিক আছে। তোমার খাতার ডেকোরেশন যত সুন্দর হবে, তোমার ধরো হচ্ছে টিচার তোমাকে নাম্বার কম দিতে চাবে না, তোমাকে ভালো নাম্বার দিতে চাবে। লেখা একবারে পরিষ্কার করে লেখাগুলো লিখবা, পরিষ্কার করে লেখাগুলো লিখবা একবারে হচ্ছে এভাবে, ঠিক আছে। লেখাতে কাটাকাটি না করার চেষ্টা করবা, যদি কাটাকাটি করো তাহলে কিন্তু টিচার বেশি মার্কস দিবে না। এই যে এই এক পৃষ্ঠাতে হচ্ছে তোমার লেখাগুলো লিখবা, ওইখানে তোমাকে হচ্ছে টিচার 10 নাম্বার দেবে, 10 থেকে ওনার যত মনে চায়
উনি তত নাম্বার দিবে। আর প্যারাগ্রাফ শুরু করার আগে একটা জিনিস খেয়াল রাখবা যে প্রথম যে পার্টটা প্যারাগ্রাফ কি হচ্ছে, ধরো তোমার যে এটা তো আমাদের খাতা, এই খাতাতে হচ্ছে একটা পৃষ্ঠা দিবে তোমাকে, ধরো হচ্ছে এখানে টাইটেল, টাইটেল লেখার পর তুমি প্রথম দিবে হচ্ছে তোমার এই যে স্টার্টিং যে পয়েন্টটা প্যারাগ্রাফের, যে এতটুকু হচ্ছে স্টার্টিং, মানে তুমি কি সম্পর্কে প্যারাগ্রাফ লিখতেছো তার সম্পর্কে তুমি এখানে এক লাইন হচ্ছে কি দিবা, সংজ্ঞা দিবা। ঠিক আছে, সংজ্ঞা দেওয়ার পর হচ্ছে তুমি এই প্যারাগ্রাফ সম্পর্কে হচ্ছে বিস্তারিত লিখবে। এখানে এই যে বডি, এখান থেকে হচ্ছে বডিটা। ঠিক আছে, আরেকটা জিনিস, প্যারাগ্রাফে কিন্তু ভুলে কোনো প্যারা করা যাবে না। ঠিক আছে, এই যে এটা হচ্ছে তোমার বডি পার্ট, সবার লাস্টের পার্টে হচ্ছে তোমার কনক্লুশন। ঠিক আছে, কি এই পার্টে হচ্ছে তোমার কনক্লুশন। তো এই তিনটা পার্টে লিখবা, কারণ যখন টিচার তোমাদের খাতাগুলো দেখবে, তোমার প্যারাগ্রাফটা যখন দেখবে এভাবে হচ্ছে গুছানো, প্রথম হচ্ছে তুমি প্যারাগ্রাফের বিস্তারিত প্রথম লিখছো, বিস্তারিত সংজ্ঞা বা ডেফিনেশন লিখছো, তারপর হচ্ছে মাঝখানে তুমি প্যারাগ্রাফ সম্পর্কে একটু বিস্তারিত ডিটেল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছো, এবং সবার শেষে হচ্ছে তুমি দিচ্ছ কি কনক্লুশনটা। এভাবে যখন হচ্ছে একটু মিল থাকবে, প্যারাগ্রাফের সিকোয়েন্সটা ঠিক থাকবে, তুমি ধরো হচ্ছে প্যারাগ্রাফে পাওয়ার কথা হচ্ছে এখানে 6, তোমাকে টিচার এমনিতেই হচ্ছে 1 মার্ক বেশি দিবে, 6-এর সাথে কত দিবে, 1 বেশি দিয়ে তোমাকে হচ্ছে 7 মার্ক দিবে, জাস্ট মাত্র তোমার সিকোয়েন্সটা ঠিক থাকার কারণে। সিকোয়েন্স কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কারণ তোমাদের যে সব খাতা দেখবে সেই সব খাতা তো আমাদের টিচাররা দেখে। তো আমরা যখন হচ্ছে আমাদের পরীক্ষা দেই, আমাদের সেমিস্টার পরীক্ষা, আমাদের মিড টার্ম পরীক্ষা যখন দেই, ইন কোর্স পরীক্ষা যখন দেই, আমরা যখন হচ্ছে প্রথম বর্ষে ছিলাম, ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন খাতাতে যে গরুর রচনার মতো এইভাবে লিখে দিছি, তখন দেখতাম টিচাররা আমাদেরকে বেশি নাম্বার দেয় না। কিন্তু সেকেন্ড ইয়ার থেকে যখন আমরা লেখাটা শুরু করলাম, সেকেন্ড ইয়ার থেকে এভাবে না লিখে আমরা খাতাতে সুন্দর করে ডেকোরেট করলাম, ডেকোরেট করে ধরো এখানে আমরা প্রথম যে পয়েন্ট টাইটেলটা সুন্দর করে একটা নীল কালারের কলম দিয়ে লিখছি, দিয়ে নিচে একটা টান দিছি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা লেখার সময় এই যে পয়েন্ট করে করে লিখতাম, পয়েন্ট করে করে সুন্দর করে লিখতাম। যেমন তোমাদের যখন হচ্ছে বাংলা লিখবা, ধরো তোমরা যখন বাংলা লিখবা, বাংলার ক্ষেত্রে কোন জিনিসটা করবা, রিটেন বাংলা। রিটেন ধরো তোমার খাতা দিয়েছে, তোমার খাতা এইভাবে প্রত্যেকটা প্রশ্নের জন্য ধরো হচ্ছে তোমার একটা উদ্দীপক থাকবে, উদ্দীপকের হচ্ছে 4টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্ক করে থাকবে। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা করে ছোট ছোট এভাবে গড়, এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন। ঠিক আছে, এখানে হচ্ছে ক, এখানে হচ্ছে খ নাম্বার প্রশ্ন, বলবে যে এখান থেকে হচ্ছে উত্তর লেখা। তো এখান থেকে তোমাকে হচ্ছে উত্তর লিখতে হবে। তো তুমি এই ক খ এর উত্তরটা কিভাবে লিখবে, সর্বপ্রথম হচ্ছে ধরো তোমার যে অন্য পাপ বাপরে বাপ এর কি কোনো মাপ আছে, অন্য পাপ বাপরে বাপ এর কি কোনো মাপ আছে। তো এই জিনিসটা তোমরা দেখছো, অন্য পাপ দ্বারা কি বোঝায়, এই যে কুসংস্কারের একটা জিনিস উঠে আসছে তোমার অন্য পাপ দ্বারা। তো সবার প্রথমে এখানে একটু নীল কালি দিয়ে ডেকোরেট করে অন্য পাপ দ্বারা যে জিনিসটা বোঝাচ্ছে এই জিনিসটা সুন্দর করে এখানে লিখবা, যাতে টিচারের চোখে পড়ে জ্ঞানমূলকের উত্তরটা সবার আগে লিখবা। তারপরে বেশি কোনো কথা লিখবে না, জাস্ট মেন কথাগুলো লিখবা। তোমার লেখার কোয়ান্টিটি কম থাকো কোনো সমস্যা নেই, তুমি যদি মেন টপিকগুলো লেখো তোমাকে নাম্বার দিবে। কিন্তু তুমি মেন টপিক লিখছো না, পুরাটা গরুর রচনা দিয়ে ভরে দিছো, তোমাকে কিন্তু নাম্বার দিবে না। যার কারণে পরবর্তীতে হচ্ছে তুমি মেন যে টপিকগুলো, এই টপিকগুলো সুন্দর করে করে লিখবা। একটা জিনিস মনে রাখবা, লেখাতে কোনো কাটাকাটি করতে পারবে না, লেখার ডেকোরেশন যাতে খুব সুন্দর হয়, একবারে ফিট এন্ড ফাইন করে লিখবা। ঠিক আছে, তারপর এগুলো হচ্ছে লিখবা। আর একটা জিনিস মনে রাখবা, তোমরা কিন্তু খাতাতে জায়গা তোমাদের লিমিট, তোমাদেরকে যতটুকু জায়গা দেওয়া হবে ততটুকু জায়গা দিয়েছে তোমাকে এটা লিখতে হবে। ঠিক আছে, এটা লেখার পর হচ্ছে তোমার এই যে বাংলা ইংরেজি এভাবে হচ্ছে তোমরা রিটেনের গুলো লিখবা। তুমি বিশ্বাস করো, তোমার যদি রিটেনটা ভালো করে লিখতে পারো, তোমাদের ডেকোরেশনটা ভালো থাকে, তোমাদের লেখার ফরমেশনটা ভালো থাকে, তাহলে তোমাদেরকে স্বাভাবিকভাবে টিচার 1-2 মার্ক বেশি দিবে। আচ্ছা আচ্ছা, রিটেন কোয়েশ্চেন সবার এক থাকবে, কারো রিটেন কোয়েশ্চেন আলাদা থাকবে না। তোমাদের রিটেন কোয়েশ্চেন আগেই দিয়ে দেওয়া হবে। তোমাদের এমসিকিউ, একটা ভালো জিনিস কি আমি বলি তোমাদেরকে, ধরো প্রথম যে 45 মিনিট তোমরা রিটেন নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ তোমরা অনেকে চিন্তা করতেছো যে
হঠাৎ করে আমাদের রিটেনের জন্য হচ্ছে 45 মিনিট সময়, 45 মিনিট সময়। তো হঠাৎ করে আমাকে রিটেনের প্রশ্ন দেওয়া হয়েছে, আমার একটা প্যারাগ্রাফ আমি যদি চিন্তা করতে করতে আমার 5 মিনিট সময় লাগাই, তখন কিন্তু আমার সময় আরো কমতেছে। তো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নেই, কারণ তোমার প্রথম যে 45 মিনিট এমসিকিউ, যে 45 মিনিট হচ্ছে এমসিকিউর জন্য, এমসিকিউ প্লাস রিটেন একই প্রশ্নে থাকবে। তোমাদের প্রশ্নটা সবার আগে দিয়ে দেওয়া হবে, সবার প্রথমে এমসিকিউ আর রিটেনের প্রশ্ন দিয়ে দেওয়া হবে। জাস্ট হচ্ছে তোমাদের এমসিকিউ ওএমআর শিট, ওএমআর যে শিটটা আছে, ওএমআর আর হচ্ছে রিটেন খাতা। তোমাদের কোয়েশ্চেন, তোমাদের রিটেন কোয়েশ্চেন আর এমসিকিউ কোয়েশ্চেন আগেই দিয়ে দেওয়া হবে, সবার প্রথমে যখন পরীক্ষা শুরু হবে তখন দিয়ে দেওয়া হবে। জাস্ট হচ্ছে তোমাদের ওএমআর শিটটা হচ্ছে 45 মিনিট, প্রথম 45 মিনিট, প্রথম 45 মিনিটস, প্রথম 45 মিনিট হচ্ছে তোমাদেরকে ওএমআর দিতে হবে, ঠিক আছে? এইটা দেওয়ার পর হচ্ছে তোমার ওএমআর শিট 45 মিনিট শেষ হওয়ার সাথে সাথে তোমার ওএমআর শিটটা হচ্ছে টিচার নিয়ে নিবে। টিচার নেওয়ার পর হচ্ছে তোমাকে রিটেন খাতা দিবে, ঠিক আছে? পরবর্তী 45 মিনিট থেকে রিটেন। তো একটা সুবিধা কি, তোমরা যারা হচ্ছে 45টা 60টা এমসিকিউ, 60টা এমসিকিউ তোমরা 45 মিনিটটা তুমি ধরো হচ্ছে 30 মিনিটে তোমার 60টা এমসিকিউ শেষ করে ফেলছো, 30 মিনিটে 60টা এমসিকিউ শেষ করে ফেলছো, তো তোমার হাতে কত মিনিট সময় বাকি আছে? 15 মিনিট সময় বাকি। এই যে 15 মিনিট সময় বাকি আছে তোমার, এই 15 মিনিট সময় তুমি কি করবা? তোমার রিটেনের যে প্রশ্নটা, ধরো রিটেনের যে প্যারাগ্রাফটা আসছে, তুমি মনে মনে চিন্তা করবা প্যারাগ্রাফটা আমি এভাবে এভাবে সাজাবো। তুমি সেন্টেন্স মেকিং চিন্তা করে রাখবা, যাতে খাতা দেওয়ার সাথে সাথে রিটেনে তুমি শুরু করে দিতে পারো, ঠিক আছে? ব্রেন স্ট্রমিং করে রাখবা রিটেনের ইয়েটা। তুমি যত আগে এমসিকিউ শেষ করতে পারবা, তত আগে হচ্ছে রিটেনেরটা তুমি মেমোরাইজ করতে পারবা। আচ্ছা, আচ্ছা আর কি কারো কোনো প্রশ্ন আছে? রিটেন আর এমসিকিউ প্রশ্ন একসাথে থাকবে, কিন্তু খাতা আলাদা দিবে। তোমাকে প্রশ্ন দিবে, কিন্তু খাতা প্রথমে দিবে হচ্ছে এমসিকিউ খাতা 45 মিনিট, এমসিকিউ নেওয়ার পরে হচ্ছে তোমাকে রিটেনেরটা দিবে খাতা। না, রিটেনের খাতা হচ্ছে আগে দেওয়া হয় না, রিটেনের খাতাটা হচ্ছে এমসিকিউর যে 45 মিনিট সময়, এটা শেষ হওয়ার পর রিটেনের খাতা দেওয়া হয়, কিন্তু রিটেনের প্রশ্ন আগে দেওয়া হয়, এটা কোনো সমস্যা নেই। কত মার্ক? রিটেনের জন্য 5 মার্ক হচ্ছে তুমি 5 পাও, তুমি পাস করবে রিটেনে, ঠিক আছে? বাংলাতে হচ্ছে, ইংরেজিতে তুমি কি 20 থেকে 5 পাবে না? আর রিটেনে একটা সুবিধা হচ্ছে, তোমরা রিটেনের সুবিধা হচ্ছে তোমরা ভুল লেখো কোনো সমস্যা নেই, তোমাদেরকে কোনো নেগেটিভ মার্ক দিবে না। তুমি বাংলাতে 5 আর হচ্ছে ইংরেজিতে 5, বাংলাতে 5 আর ইংরেজিতে 5 পাও, তাহলে হচ্ছে তোমার 10। ইংরেজিতে 5, দুইটাতে 5 5 10 পাও, তুমি রিটেনও পাস, ঠিক আছে? আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যে তোমরা এমসিকিউতে যদি পাস না করো, এমসিকিউতে যদি পাস না করো তাহলে কিন্তু তোমাদের রিটেনের খাতা দেখা হবে না। ধরো রিটেন তুমি যতই ভালো পাইছো, কিন্তু এমসিকিউতে তুমি বাংলায় 5 পাইলো, বাংলায় তুমি 5 পাইছো না, ইংরেজিতে তুমি 5 পাইছো না, জিকেতে তুমি 10 পাইছো না, তোমার খাতা কিন্তু দেখা হবে না, তোমার রিটেনের খাতা কিন্তু দেখা হবে না। তো অবশ্যই এগুলোতে পাস করতে হবে আগে, ঠিক আছে? আর এইগুলোতে পাস করা আহামরি কোনো ব্যাপার না, তুমি জাস্ট একটু সিনসিয়ার হয়ে তুমি পরীক্ষাগুলো দাও, মনোযোগ দিয়ে পরীক্ষা দাও। 15টা প্রশ্ন থেকে 5টা প্রশ্ন, 15টা থেকে আন্দাজে দাগালেও তো তোমার 5টা প্রশ্ন কমন করে যাবে। আর এমন না যে প্রশ্ন আহামরি কঠিন হয়, প্রশ্ন কিন্তু খুব সহজ হয়। এই কাজ কিন্তু কেউ ভুলে করবে না, এই কাজ কেউ ভুলেও করবে না। প্রশ্ন যদি দাগাও, তোমার টিচার যদি দেখে ডিরেক্ট এক্সপেল করে দিবে। প্রশ্নে ভুলেও দাগানো যাবে না, প্রশ্নে ভুলেও দাগানো যাবে না।
ধরো তুমি একটা ধরো, ধরো হচ্ছে একটা ক নম্বর একটা প্রশ্ন দিল, এটা 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 সরি, ধরো হচ্ছে একটা 5 নম্বরের একটা প্রশ্ন দিল, প্রশ্নের উত্তর ধরো অপশন ক, খ, গ, গ, 4টা অপশন না। ধরো হচ্ছে তুমি পরবর্তীতে মিলানোর জন্য দাগে রাখছো যে 5 নম্বর উত্তর গ। এই জিনিস যদি তোমার টিচার দেখে সাথে সাথে তোমাকে এক্সপেল করে দেবে, সাথে সাথে এক্সপেল করে দেবে। তো এই জিনিস কিন্তু ভুলে করা যাবে না, প্রশ্নে দাগানো যাবে না। তুমি কি করতে পারবে, তুমি হচ্ছে তুমি যেটা করতে পারবা, তুমি হচ্ছে এই যে 5 নাম্বার যে প্রশ্নটা, তুমি প্রশ্নের যে ক্রমিক নং যে 5, 6, 7, এই প্রশ্নটার পাশে হচ্ছে তুমি পেন্সিল দিয়ে ছোট একটা দাগ দিয়ে রাখবা, ঠিক আছে? পেন্সিল দিয়ে ছোট একটা দাগ দিয়ে রাখবা নিচে, যাতে তুমি বুঝতে পারো যেগুলো স্কিপ করছো তুমি পরে দাগাইবা এটার জন্য, ঠিক আছে? তারপরে খুব সিনসিয়ার থাকবে, কারণ টিচার দেখলে অনেক টিচার আছে সমস্যা করে যে বলে তোমরা কেন প্রশ্নে দাগাইছো। আচ্ছা, তো আশা করি তোমরা যা যা আজকে তোমাদেরকে দিলাম তোমরা এইভাবে হচ্ছে মেনটেন করবা পরীক্ষার দিন, এই সব বিষয়গুলো মাথাতে রাখবা। আর সবার প্রথমে তোমরা কি করবা, আজকে থেকে নতুন টপিক পড়া বাদ, যাদের আহামরি টপিক বাদ রয়েছে, যার প্রিপারেশন ধরো, যাদের হচ্ছে ধরো ইংরেজিতে কয়টা টপিক, ইংরেজিতে হচ্ছে তোমার 7টা বা 8টা টপিক আছে, গ্রামারের 7টা বা 8টা টপিক ইংরেজিতে। বাংলাতে হচ্ছে তোমার, বাংলা ব্যাকরণ তো বাদ দিলাম, বাংলাতে আশা করি কারো বাদ থাকার কথা না। বাংলাতে হচ্ছে তোমার গদ্য পদ্য, বাংলা গদ্য পদ্য, নাটক, আর হচ্ছে উপন্যাস, নাটক উপন্যাস। তারপর হচ্ছে তোমার বানান, শুদ্ধ বানান, বানান, উচ্চারণ, সমাস, এক কথায় প্রকাশ, এক কথায়, আচ্ছা এক কথায় প্রকাশ লিখে দেই। তারপর হচ্ছে বাগধারা, বাগধারা, ঠিক আছে? যাদের হচ্ছে এই টপিকগুলো শেষ, যারা ইংরেজিতে হচ্ছে 7-8টা টপিক আর হচ্ছে মেমোরাইজিং, যাদের ইংরেজির 7-8টা গ্রামারের টপিক শেষ, মেমোরাইজিং পার্ট শেষ, আর বাংলাতে যাদের গদ্য পদ্য নাটক উপন্যাস এইগুলার বোর্ড প্রশ্নগুলো শেষ, বোর্ড প্রশ্নের এমসিকিউ গুলো শেষ, তারা বোর্ড প্রশ্ন বাংলা যে বোর্ড প্রশ্ন, বানানের যে বোর্ড প্রশ্ন এটা পড়বা, উচ্চারণের যে বোর্ড প্রশ্নগুলো সবগুলো শেষ করবা, সমাসের বিগত বছর আর বোর্ড প্রশ্নগুলো শেষ করবা। সমাসের নিয়ম শেখার দরকার নাই, মুখস্থ করে ফেলবা যে এটা কোন সমাস, ঠিক আছে? তেপায়া কোন সমাস, তারপরে হচ্ছে সাহেব, এগুলো কোন সমাস, এগুলো সাথে মুখস্থ করে ফেলবা। এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলা শেষ করে ফেলবা। যাদের শেষ হয়েছে তারা হচ্ছে নতুন কোনো টপিক ধরার দরকার নাই, এই টপিকগুলা পুনরায় বারবার রিভিশন দিবা। তুমি এই টপিকগুলো যদি পড়ো তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যাদের বাংলা সেকেন্ড পেপারে সমস্যা, বাংলা সেকেন্ড পেপারে যার সমস্যা, এখন বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে কি বললাম, তুমি জাস্ট বাংলা দ্বিতীয় পত্রের কোনো ব্যাকরণ পড়ার দরকার নাই এখন থেকে নতুন করে, ঠিক আছে? তুমি বানান পড়বা, উচ্চারণ পড়বা। তোমার বানান তো এইচএসসি তে ছিল, এইচএসসি তে যে বোর্ড প্রশ্নগুলো বিগত বছর প্রশ্ন, এইগুলা পড়লে তোমার বানান কমন পড়বে, উচ্চারণ বোর্ড প্রশ্ন পড়লে কমন পড়বে, সমাস বোর্ড প্রশ্ন পড়লে কমন পড়বে, বাগধার এক কথায় প্রকাশ বিগত বছরের প্রশ্ন পড়লে কমন পড়বে। এখানে তোমার ব্যাকরণ শেষ, আর কোনো ব্যাকরণ দরকার নাই, এক কথা, ঠিক আছে? আর কে জানি বলছো যে হচ্ছে প্রশ্নে দাগানো যাবে কি যাবে না, তুমি প্রশ্নতে অপশন দাগাতে পারবে না, অপশন দাগাতে পারবে না, ঠিক আছে? এই যে ক খ, ক খ গ গ হ,
এইভাবে যে অপশনগুলো, এখানে কোনো দাগ দিতে পারবে না। কারণ এইভাবে যদি তুমি দাগ দাও, টিচার বুঝবে যে তুমি প্রশ্ন আরেকজনকে দেওয়ার জন্য তুমি দাগ দিয়ে রাখছো। তুমি যদি প্রশ্নতে দাগ দাও 5, 6, 7, এইখানে যদি তুমি ফুটা দিয়ে বাইরে করে রাখো তাহলে কোনো সমস্যা নেই। আবার যদি দাগ যদি তুমি এত বড় করে একটা দাগ দাও তাহলে স্বাভাবিক ধরবে। টিচারের কাছে যদি সন্দেহ হয় তুমি এভাবে দাগ দিয়ে কোনো কাজ করার জন্য, তো স্বাভাবিক। তুমি জাস্ট হচ্ছে পেন্সিল দিয়ে এভাবে একটা দাগ দিয়ে রাখবে, যাতে পরবর্তীতে এই বোঝার জন্য যে আমি এই প্রশ্নগুলি স্কিপ করছি, এগুলো আমি পরবর্তীতে দাগাবো, ঠিক আছে? আচ্ছা, তো এই টপিকগুলো যেগুলো বললাম, আচ্ছা এটা কে প্রিয়সী বলতেছে যে টেক্সট বইয়ের কোন টপিকগুলো, ওয়ার্ড মিনিংগুলোর কথা আমি বলতেছি। টেক্সট বইয়ের শেষে, তোমাদের টেক্সট বইয়ের শেষে প্রত্যেকটা লেসনের শেষে দেখবা যে ওয়ার্ড মিনিংগুলো আছে, ওইগুলোই পড়বা। তুমি মনে হয় টেক্সট বই ভাবে পড়ো নাই, সমস্যা নাই কোনো। তুমি হচ্ছে টেক্সট বইয়ের প্রত্যেকটা লেসনের শেষে, ইউনিটের শেষে দেখবা হচ্ছে এই 5টা 10টা করে ভোকাবুলারি দেওয়া থাকে, এভাবে বক্স করে করে 5-10টা ভোকাবুলারি দেওয়া থাকে, ওইগুলো পড়ে নিবা জাস্ট। আচ্ছা, আর কারোর কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, না এখন হচ্ছে আমি তোমাদের ক্লাস শেষ করে দিব, আজকে এখানে ক্লাস শেষ করে দিব। তোমাদের যে হচ্ছে ফ্রেজেস এন্ড ইডিয়মস এন্ড ফ্রেজেস আছে, তোমাদের ইডিয়মস আর ফ্রেজেস এর যে পিডিএফটা দেওয়া আছে, ওইগুলো হচ্ছে তুমি ভালো করে শেষ করে ফেলবা। তোমাদের ইডিয়মস এন্ড ফ্রেজেস এর টপিকগুলো একটু ভালো করে শেষ করে ফেলো। এখানে তো নতুন করে পড়ানো কিছু না, এগুলো জাস্ট হচ্ছে মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্টগুলো তোমরা আজকে শেষ করো, শেষ করার পর যেটা তোমাদেরকে বলছি, নতুন কোনো টপিক পড়বে না। আরেকটা জিনিস, এমসিকিউ পরীক্ষা দিতে হবে রেগুলার। মডেল কোয়েশ্চেন প্রচুর পরিমাণে সলভ করবা। আজকের পর থেকে প্রচুর পরিমাণে মডেল কোয়েশ্চেন, যেখানে প্রশ্ন পাবো সেখানে খেলা দিবা। আমি তোমাদেরকে রেগুলার কিছু কিছু করে মডেল কোয়েশ্চেন দিব, তোমাদের মডেল কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমরা সলভ করবা। দরকার পড়লে বাজার থেকে প্রিন্ট করে আনবা, প্রিন্ট করে করে তোমরা হচ্ছে ওইগুলো পড়বা মডেল কোয়েশ্চেনগুলো, ঠিক আছে? আর পরীক্ষার হলে একজন জিজ্ঞেস করেছো পরীক্ষার হলে কি নিয়ে যাবা। পরীক্ষার হলে হচ্ছে তোমার একটা না, তোমার হচ্ছে 2টা বা 3টা কলম নিয়ে যাবা, পেন্সিল নিয়ে যাবা, একটা ব্লু কালার বা নীল কালারের একটা কলম নিয়ে যাবা, আর হচ্ছে একটা ফাইল, ট্রান্সপারেন্ট ফাইল। ট্রান্সপারেন্ট বলতে হচ্ছে সাদা ফাইল, যেগুলো হচ্ছে ভিতরে দেখা যায় তুমি কি নিয়ে যাচ্ছ, ঠিক আছে? ওইগুলা কালারফুল কোনো ফাইল নিবা না, ওইগুলো দিবে না নিতে। ভিতরে যাতে দেখা যায় কাগজপত্রগুলো, এমন একটা ফাইল নিবা। ফাইল নেওয়ার পর হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড সাথে রাখবা, যেগুলো হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড, ওইটার সাথে রাখবা। তারপর হচ্ছে তোমার এইচএসসি আর হচ্ছে এসএসসি, ওইগুলা রেজিস্ট্রেশন আর হচ্ছে প্রবেশপত্র, সবগুলোর সাথে রাখবা, ঠিক আছে? এইগুলো রাখলে হচ্ছে না, আর কিছু লাগবে না। আচ্ছা, পরীক্ষার হলে ঘড়ির বিষয়টা, ঘড়ি হচ্ছে তোমার যে অনেক হলে হচ্ছে ঘড়ি নিয়ে কোনো তেমন কোনো সমস্যা করে না। কিছু কিছু হলে আছে তোমার ঘড়িটা নিয়ে একটু সমস্যা করে, ওই ডিজিটাল ঘড়ি যেগুলো আছে, স্মার্ট ওয়াচ, ওইগুলো দেয় না, ওইগুলো নেওয়া যাবে না। কিন্তু তুমি অ্যানালগ ওয়াচ যদি নিতে চাও কোনো সমস্যা নেই, এগুলো হচ্ছে দেয়। অনেক ক্ষেত্রে সমস্যা করে, অনেক ক্ষেত্রে হচ্ছে কিছু বলে না, স্বাভাবিক বিষয়টা। আর ঘড়ি তুমি নিয়ে এগুলো সমস্যা নেই, তুমি সামনে রেখে পরীক্ষা দিতে পারো, কিন্তু স্মার্ট ওয়াচ কোনোভাবেই দিবে না। তুমি অ্যানালগ যে ঘড়ি, কাটার যে ঘড়িগুলো, ওইগুলো হচ্ছে নিতে পারবা। আচ্ছা, নীল কলম দিয়ে কি করবে তোমাদেরকে যে আমি বললাম, নীল কলম দিয়ে হচ্ছে তোমরা তোমাদের বাংলা রিটেনের সময়, এই যে তোমরা যখন বাংলা রিটেন দিবা, তোমাদের সৃজনশীলের মতো যে প্রশ্নগুলো আসবে,
সেই প্রশ্নতে ক খ নাম্বারগুলো হচ্ছে হাইলাইট করে দিবা, ঠিক আছে, নীল কালি দিয়ে। তারপর হচ্ছে তোমার ইংরেজি রিটার্ন যখন লিখবা, রিটার্নের ক্ষেত্রে প্যারাগ্রাফের টাইটেলটা, ধরো হচ্ছে তোমার প্রশ্নতে আসছে দ্য ইম্পর্টেন্স অফ হিউম্যান রাইটস, এই যে দ্য ইম্পর্টেন্স অফ হিউম্যান রাইটস, এটা হচ্ছে তুমি নীল কালি দিয়ে লিখবা, ঠিক আছে। অফ আচ্ছা হিউম্যান রাইটস, দ্য ইম্পর্টেন্স অফ হিউম্যান রাইটস, নীল কালি দিয়ে এটা হাইলাইট করবা, নীল কালি দিয়ে এটা হাইলাইট করবা, লিখবা। তারপর নিচে থেকে হচ্ছে তুমি কালো কালি দিয়ে লিখবা, ঠিক আছে, এই জন্য হচ্ছে বলেছি ব্লু। আর হচ্ছে যখন বাংলা লিখবা, বাংলাতে হচ্ছে ক খ লিখবা, ক খ এগুলো হচ্ছে তুমি নীল কালি দিয়ে লিখবা, এতটুকুই। আর হিউম্যান রাইটস প্যারাগ্রাফটা ভালো করে পড়বা, এবার আসার সম্ভাবনা খুব বেশি। তো আজকের মতো অতটুকু পর্যন্তই। ভালো করে তোমরা হচ্ছে পরীক্ষা দাও, পরীক্ষার আগে একটা জিনিস সবসময় ভালো করবে, ভালো করে দোয়া করবে, বেশি বেশি সৃষ্টিকর্তার কাছে দোয়া চাবে যে তোমাদের যেন, তোমাদের অ্যাটলিস্ট হচ্ছে তোমাদের রেজাল্ট ভালো না করে, কিন্তু তোমরা এতদিন যাবত যারা পরিশ্রম করছো, তোমাদের পরিশ্রম যাতে হচ্ছে বৃথা না যায়, এই জিনিসটা হচ্ছে সবসময় সৃষ্টিকর্তার কাছে চাবে। তোমরা, এটা সত্য কথা যে তোমরা যত বেশি ইবাদত করবে, দোয়া করবে, কোনো সময় তোমাদেরকে হচ্ছে সৃষ্টিকর্তা নিরাশ করবে না, এটা চরম একটা বাস্তব কথা। তো সবার জন্য হচ্ছে শুভকামনা, সবাই ভালো করে পড়াশোনা করো, যে যে গাইডলাইনগুলো আমি বললাম সেগুলো হচ্ছে ফলো করো। আর আমি পরীক্ষার আগে যে জিনিসগুলো করবা, পরীক্ষার হলে যে জিনিসগুলো করবা, সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত বললাম, তো সেগুলো সবসময় ফলো করবা, ঠিক আছে। তো ভালো থাকবে সবাই, দেখা হবে তোমার সাথে আবার পরবর্তীতে যে কোনো একদিন, যে কোনো এক সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।